গল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা সাদা কালো। চেনামু জানা জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিভাবানদের নিয়ে নিয়মিত আর্ট শো সাদা কালোতে। আমাদের আজকের সাদা কালোতে এমনই একজন মানুষ আমাদের সঙ্গে আজ আছেন। তিনি জিয়া সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি সৈয়দ নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়ে এক বাক্যে বলতে পারি তবু ভালো আছে। তবু ভালো থাকাটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। আমরা তো জানি যে আপনি একজন কবি, লেখালেখির সাথে আছেন। শুরুটা কবে? হ্যাঁ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। প্রশ্নটা ছোট্ট, কিন্তু আসলে আপনার এই প্রশ্ন আমাকে নিয়ে গেল অনেক দূরে, সেই নস্টালজিয়ায়। আসলেই ভাবতে হচ্ছে যে লেখালেখিটা কবে শুরু করেছিলাম। লেখালেখিটা আমার শুরু হয়েছিল স্কুল জীবনে। স্কুল জীবনের একটি স্কুল ম্যাগাজিনে প্রথম লেখা জমা দিই। সেই লেখাটা ছাপা হওয়ার পর থেকেই লেখালেখিতে আমার উৎসাহ বেড়ে যায়। এভাবেই লেখালেখির চর্চা শুরু। আপনার শৈশব, যেহেতু বললেন যে লেখালেখিটা শুরু সেই গোড়ায়, কারণ শৈশবটা কোথায় কেটেছে? আমার শৈশবটা কেটেছে মগবাজারে। আমি মগবাজারের একজন স্থানীয়। সেই মগবাজার থেকেই আমার লেখালেখি শুরু। সেখানে পড়াশোনা এবং ছাত্র জীবন? মগবাজার থেকে আমার প্রাইমারি স্কুল জীবনটা শুরু হয়েছিল। পরবর্তীতে হাই স্কুল জীবনটা আমার কেটেছে খিলগাঁওয়ে। আমি খিলগাঁও গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি পাস করেছি। পরবর্তীতে পুরন টাউনে জগন্নাথ, সেদিকেই আমার বাকি জীবনটুকু কাটানো। আচ্ছা, এবার আমরা একটু ছোট্ট করে প্রথমে একটু জানি যে জিয়া সংসদ, এটার সাথে আপনি যুক্ত কিভাবে বা কিভাবে গড়ে তুললেন? সময়টা 1998 সাল। তখন বাংলাদেশে সরকার ছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রথম সরকার ছিল। সেই সময় আওয়ামী লীগের দুঃশাসন, বিরোধী দলের উপরে নিপীড়ন, নির্যাতন আমাকে একটু ব্যথিত করে। রাজনীতি মানেই একটা সহমর্মিতা, গণতন্ত্রের চর্চা, নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকবেই। আমি আওয়ামী রাজনীতির বাইরে বিপরীতমুখী রাজনীতির সাথে ছাত্রজীবন থেকে জড়িত। আমি শহীদ জিয়ার রাজনৈতিক দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। সেই 1998 সালে তখন আমি ছাত্র দল, যুবদল পেরিয়ে মূল দলেই রাজনীতিক চর্চা করছি। আওয়ামী সরকারের নিপীড়ন, নির্যাতনে বিএনপির নেতাকর্মীদের যেভাবে নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছিল, তখন থেকে আমি তাগিদ অনুভব করছিলাম জিয়া সংসদ গঠন করা। আমি দেখলাম জিয়া সংসদ গঠন করার মধ্য দিয়ে আমি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তার রাজনৈতিক দর্শনকে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের মাঝে চর্চা করতে পারি, তাহলে আমাদের বিএনপির যারা নিবেদিত প্রাণকর্মী রয়েছে তাদের রাজনীতিটাকে আরও বেশি হৃদ্য, শুদ্ধ এবং পোক্ত হবে। এই চেতনা থেকেই আমি জিয়া সংসদের প্রতিষ্ঠা করি। আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি। আমরা এই কথাগুলো আরও শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। ফিরে এসে আবারও কথা বলছি কবি সৈয়দ নাজমুল হাসানের সাথে।
কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সুধী দর্শক, ছোট্ট বিরতি থেকে ফিরে এলাম আর্ট শো সাদা কালোতে। আমরা কথা বলছিলাম কবি সৈয়দ নাজমুল আহসানের সাথে। নাজমুল ভাই, আমরা আপনার শুনছিলাম ছোট শৈশবের কথা, লেখালেখির কথা এবং জিয়া সংসদ। এবার আসি একটু ব্যক্তিগত জীবনে। ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন এবং পরিবার জীবন, তিনটা জীবনকে আপনি কিভাবে সময় দেন এবং কিভাবে ব্যবহার করেন? হ্যাঁ, তিনটি জীবনই একটা মানুষের জীবনের একটা অংশ। আমি চেষ্টা করি এই যে তিনটা পার্টের কথা বললেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাজনৈতিক জীবন, সবগুলোকেই আমি এক সুতায় গেঁথে উপভোগ করার চেষ্টা করি। আমি মনে করি যে প্রশ্নটা করছিলেন যে রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এই তিনটি জীবনকে কিভাবে ধারণ করি, আমি তিনটি জীবনকে এক সুতায় গেঁথে উপভোগ করার চেষ্টা করি। কারণ আমি মনে করি মানুষের এই ছোট্ট জীবনে যে সময়টুকু আমরা পৃথিবীতে বসবাস করছি, তখন আমাদের জীবনের এই তিনটা পার্টই গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে মুদ্রার উপিট হিসাবে আমরা এই জীবনটাকে উপভোগ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। হয়তো সফল নই, তবুও চেষ্টার কমতি নেই। না, মানুষের সারা জীবন ধরেই তো একটা চেষ্টার মধ্য দিয়ে যেতে হয় সফলতা অর্জনের জন্য। তো সেই জায়গায় আপনার ব্যক্তি জীবনে যখন আপনি রাজনৈতিক বা সাংগঠনিক জীবনে যান, পরিবারকে তো কিছুটা কম সময় দেওয়া হয়, সেটা নিয়ে নিশ্চয়ই ভাবির বা পরিবারের কিছু আপত্তি থাকে? অভিযোগ আছে আসলে, কিন্তু প্রকাশ করার মতো হয়তো ভাবভঙ্গি বা কিছু পাইনি, যার ফলে অতটা হতাশ হয়নি। না, এটা তো স্বাভাবিক যে পারিবারিক প্রেরণা না থাকলে আবার আপনি এগুলো করতে পারতেন না। অবশ্যই। তো সেই আপনার লেখালেখি এবং সাংগঠনিক চর্চা, এই বিষয়গুলোকে আপনার পরিবার কিভাবে দেখে? হ্যাঁ, পরিবারের কথা বলতে গেলে আসলে আমার আজকের যে লেখালেখি, রাজনৈতিক চর্চা, সাংস্কৃতিক বা সামাজিক চর্চাগুলো আছে, সবগুলোর পিছনে মূল অনুপ্রেরণা আমার মায়ের বাবা। আমার মা এখন নেই, আপনারা দোয়া করবেন আমার মায়ের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার মাই আমাকে আমার এই যে কর্মযোগ্য বর্তমান যে অবস্থানে আমি আছি, এর পিছনে অন্যতম অনুপ্রেরণাদাত্রী হিসাবে মাই আমাকে প্রথম উৎসাহিত করেছে। লেখালেখিটাও মায়ের কাছ থেকে। রাজনৈতিক চর্চা করেছি, মা তো আর রাজনীতির জন্য বলেননি, তবে রাজনীতিতে আমি যখন মাঠে ময়দানে সক্রিয় ছিলাম, সক্রিয় হওয়ার জন্য যখন প্রথম থেকেই যখন রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য মাঠে ময়দানে আমি নিজেকে নিবেদিত রেখেছি। বাবার কাছ থেকে ততটা অনুপ্রেরণা না পেলে মা কখনো আমাকে বাধা দেন, এবং মায়ের সেই অনুপ্রেরণাই আমাকে আজকে এই ক্ষেত্রগুলোতে অবাধে, নির্বিঘ্নে, স্বাধীনভাবে বিচরণ করার সুযোগ তৈরি করে দিয়েছি। আবারও আমি মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি। সত্যিকার অর্থে মারাই হচ্ছেন সন্তানদের এগিয়ে যাওয়ার প্রথম কারিগর, এবং এটা আমরা আসলে বুঝতে পারি সময়ের কালে কালে যখন আমরা নিজেরা ওই পর্যায়ে যাই। আপনার মায়ের জন্য আমাদের সবারই দোয়া থাকলো। আপনার বেশ কয়েকটি এর মধ্যে লেখালেখিতে আপনার বেশ কয়েকটি বই বের হয়েছে, আমরা জানি, প্রকাশনা আছে। তো কতগুলো প্রকাশনা এর মধ্যে প্রকাশ? এই পর্যন্ত আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 20টি। তবে এই গ্রন্থগুলো শুধু কাব্যগ্রন্থই নয়, কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য বেশি সংখ্যকটাই কাব্যগ্রন্থ, এর বাইরে ছোট গল্প, উপন্যাস এবং প্রবন্ধ নিবন্ধের গ্রন্থ রয়েছে।
বিশেষ করে রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক বিষয়গুলো লিখতে আমি আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং এই সময়ের প্রয়োজনে সেটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। না, যেহেতু আপনি একজন রাজনৈতিক মতাদর্শেরও মানুষ, তো সেই জায়গায় আপনার ওই দর্শকগুলো তো ওখানে আসবেই আপনার লেখালেখি। আমরা আবার একটি বিরতি নেওয়ার সময় আমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু দর্শক, আমরা আবারও যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি এক্ষুনি। পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। কথা হচ্ছিল কবি এবং জিয়া সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ নাজমুল হাসানের সাথে। নাজমুল ভাই, এবার কিন্তু ছোট ছোট প্রশ্ন করবো, ছোট ছোট উত্তর। আপনার এই যাবৎকালে অবশ্যই মজার স্মৃতি আছে, যদি একটি আমাদের কাছে শেয়ার করেন। স্মৃতি সুখময় দুঃখময়। মজার কথা যেহেতু বলছেন, আসলে মজার কিনা যাই না, তবে সেই স্মৃতিটা আমাকে ইদানিং বেশি করে তাড়িত করে। আপনাকে আগে আমি উল্লেখ করেছি যে আমি অত্র মগবাজার এলাকার একজন স্থায়ী বাসিন্দা। আমার বেড়ে ওঠা এখানেই। সময়টা তখন ৭৩-৭৪ তখন দুর্ভিক্ষে এদেশের মানুষের, ক্ষুধার্ত মানুষের আহাজারি আমার চোখে পড়েছে। আমি ঢাকার একজন বাসিন্দা হয়ে, মগবাজারের একজন বাসিন্দা হয়ে আমি আমার এলাকায় অনেক ক্ষুধার্ত মানুষকে দেখেছি। তো সেই সময়টাতে আরেকটা বিষয় আমাকে আজও অবাক করে, আমি এর কোনো উত্তর খুঁজে পাই না। বিষয়টা ছিল, আমার বাসার সামনে একটা পুরনো ল্যাম্পপোস্ট ছিল। সেই ল্যাম্পপোস্টটা যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল, ঝাঁঝরা হয়ে একটু বাঁকা হয়ে পড়েছিল। আমি তখন স্কুলে, সবেমাত্র স্কুলে যাচ্ছি। স্কুলে যাওয়ার পথে একদিন আমি আবিষ্কার করলাম যে সেই ল্যাম্পপোস্টের নিচে বেশ কিছু কাঁচা পয়সাগুলো ছিল সম্ভবত, যেটাকে আমরা বলে পাকিস্তান আমলের পয়সা, এবং তো সেগুলো আনি পয়সা। আমাদের সময় তখন সবচেয়ে একটা জনপ্রিয়, বাচ্চাদের জন্য, বিশেষ করে আমাদের মতো শিশু বয়সী যারা ছিল তাদের জন্য সবচেয়ে একটা মজাদার বিস্কুট ছিল বাবুল বিস্কুট। সেই বাবুল বিস্কুটটা কিনতে হতো অত্যন্ত কম দাম। এইটার মধ্যে আমার একটা লোভ ছিল। আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে আমার বাসা থেকে অল্প কিছু দূরে, এটা হয়তো 10 গজ সামনে সেই ল্যাম্পপোস্টটা, তো সেই পয়সাগুলো নিয়ে আমি বাবুল বিস্কুট কিনতাম। তো এইটা হচ্ছে কি, পয়সাটা আমি যেদিন প্রথম নিলাম, তারপরে দেখলাম সেখানে অনেকগুলো পয়সা আছে। সেই পয়সাগুলো আমি কিন্তু আর নেইনি। না নিয়ে ভাবলাম যে পয়সাটা থাকুক, প্রতিদিন আমি যাওয়ার পথে একটা করে নিয়ে যাব। মা আমাকে পয়সা দিত, সেটাতেও কিনতাম, আর এটা একটা বাড়তি পাওয়া ছিল। এইভাবে আমি বেশ কয়েকদিন আমি সেখান থেকে নিয়ে গেলাম পয়সা। পরে আমি এটা একটা ব্যাংক হিসাবে আমার কাছে মনে হলো যে এটা আমার একটা রিজার্ভ ব্যাংক, এখান থেকে আমি পয়সা নিব, বাবুল বিস্কুট খাবো, সুন্দর এটা। তো এইটা কিন্তু আমি তো ছোট শিশু মনের তখন যে ধারণা ছিল, আমি ভাবছিলাম যে এটা, এই ব্যাংকটা সম্পর্কে তো একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। তো এইভাবে প্রায় 15-20 দিন আমার মনে হয় আমি স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে টাকা পয়সাগুলো নিয়ে যেতাম, আবার মাটি চাপা দিয়ে আসতাম। 15-20 দিন পরে সেখানে গিয়ে দেখি কোনো পয়সা নেই। এটার রহস্যটা আমি খুঁজে পেলাম না। তবে হ্যাঁ, এখন এত বুঝি যে হয়তো আমি যখন পয়সাটা কুড়াতাম তখন আশেপাশে তাকাতাম, দেখতাম কেউ নেই। আমি নিজেকে মনে করতাম যে যাই, কাকের মতো যে বুদ্ধি, যে ভাবতাম যে আমার এটা কেউ দেখে নাই, কাজে এটা নিরাপদ আছে। আসলে ঘটনাটা তো সেটা আসলে মজার কিনা জানি না,
কিন্তু আমাকে এখন আসলে অবাক ওই বয়সে যে ওই মজা- পয়সাগুলো আসলে কোথা থেকে ছিল বা কেনই বা সেখানে ছিল, পরবর্তীতে কারা নিয়ে গেল। না, ওটা এটা- হয়তো অনেক সময় আমরা যখন সময় শুনেছি যে অনেকে মাটি চাপা দিয়ে টাকা পয়সা টাকা রেখে পয়সা। দিতেন। এরকমই কেউ হয়তো বিষয়টা রেখে এরকমই দিয়েছিলেন। ছিল। পরবর্তীতে আপনার দেখা দেখি হয়তো আরো কেউ আরো একসাথে কেউ। নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আপনার প্রিয় আচ্ছা, খাবার? আর একটু যদি একটু সময় দেন তাহলে বলি, এটা তো একটা সময় স্মৃতি বলা চলে। আর স্মৃতি যেহেতু বেদনার স্মৃতিটা ছিল, আমরা তখন স্কুলে পড়ি, আমি খিলগা গভর্নমেন্ট স্কুলে পড়ি। তো সকালবেলা স্কুলে যখন গেলাম, সকালবেলা ভোরেই তখন স্কুল ছিল 7টা থেকে, স্কুলের গেটে যাওয়ার পথে একটা বিউগুলের আওয়াজ শুনলাম। আমাদের খিলগা গভর্নমেন্ট স্কুলের পাশেই আনসার হেডকোয়ার্টার, সেই আনসার হেডকোয়ার্টার থেকে একটা বিউগুলের আওয়াজ শুনলাম, তখন বুঝতে পারিনি। পরে স্কুলে গেলাম, যাওয়ার পরেই বুঝতে পারলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গত রাত্রে কিছু দুর্বৃত্ত নির্মমভাবে হত্যা করেছে। তো যাই হোক, সেটা একটা দুঃখজনক ছিল। পরে সেই সময় সেটা ওই যে 1981 সালে পরে যখন 2-3 দিন পরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশটা জানাজার জন্য আজকের সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে আনা হলো, তখন তো বয়স স্কুল লেভেলে পড়ি, তবুও তো মোটামুটি বড়, কিন্তু আসলে তো তেমন বড় না, তারপরেও তো সেই জানাজায় শরিক হওয়ার জন্য আমি আমার বন্ধুদের সাথে নিয়ে, স্থানীয় বড় ভাইদের সাথে নিয়ে আমি সেখানে রওনা দিয়েছিলাম। কিন্তু সেই জানাজার যে বিশাল জনস্রোত ছিল, সেই জনস্রোতকে ঠেলে সামনে যাওয়া তো দূরের কথা, আমি সম্ভবত সেখান থেকে কয়েকশ গজ দূরে ছিলাম, যেটা আমার আজকে মনে হয় যেখানে ফার্মগেটের ওভারব্রিজটা আছে সেখানে, হ্যাঁ তখন ওভারব্রিজটা করছি না, এখানে একটা বিশাল একটা আম গাছ না কি যে গাছ ছিল, সেই গাছের ডালে উঠে জানাজার স্রোতটা দেখেছিলাম। এইটুকু আজও কষ্ট করে, সেটা ভাবতে অবাক লাগে। একজন মানুষ মারা যাওয়ার পরে, হ্যাঁ সেখানে কোনো কৃত্রিমতা ছিল না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশগ্রহণ করতেছিল। দুঃখময় এই কারণে বললাম যে সেটা হলো যে মানুষের চোখের যে পানি আজও আমাকে চোখ বন্ধ করলে সেই স্মৃতিটা ভেসে ওঠে। এটা আমার জন্য একটা বেদনার স্মৃতি। অবশ্যই এটা সত্যিকার অর্থে এটা জাতির জন্য বেদনার স্মৃতি ছিল। আপনার প্রিয় খাবার সম্পর্কে একটু জানান। প্রিয় খাবার ভুনা মাংস। প্রিয় পোশাক বলতে আমি আসলে পছন্দ করি, সেই স্কুল জীবন থেকে আমি পছন্দ করি কুমিল্লার খাদি পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট। এটা আমার আসলে সবচেয়ে প্রিয়। দেখেও আপনাকে ভালো লাগছে এবং মনে হচ্ছে বাঙালিয়ানার শতভাগ আছে। ধন্যবাদ। যেহেতু লেখালেখি করেন, প্রিয় সাহিত্য? আমার প্রিয় সাহিত্যিক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর আমরা রাজনৈতিক আদর্শ শুনেছি, তারপরে প্রশ্নটা না করে আর পাচ্ছি না। প্রিয় রাজনীতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব? আমার প্রথম এবং অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে করি সকল রাজনীতিবিদদের রাজনৈতিক গুরু উনি, একজন দ্য গ্রেট লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আমার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জনক, এদেশের জনপ্রিয় রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার আমরা আসলে কথায় কথায় অনেকটা জায়গা পেরিয়ে এসেছি। তো আপনার কিছু রাজনৈতিক কর্মকাণ্ড তো আমরা জানলাম, সামাজিক কর্মকাণ্ডের সাথে যদি আপনার সম্পৃক্ততা, যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি, মানুষের সাথেই আপনার কার্যক্রম, তো সেই জায়গায় সামাজিক অংশটা? রাজনীতির বাইরে সামাজিক নানামুখী কর্মকাণ্ডের সাথে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। বেশ কয়েকটা সংগঠনের সাথে আমি জড়িত আছি। আমাদের স্থানীয় কয়েকটা মসজিদের সাধারণ সম্পাদক, সহসভাপতির দায়িত্ব পালন করছি। এর বাইরে বেশ কয়েকটা সাহিত্য সংগঠন রয়েছে। আমি আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য পাঠচক্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। এছাড়া রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হিসাবে রেড ক্রিসেন্টের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে একটু সময় দেওয়ার, সম্পৃক্ত করার চেষ্টা করি। যদিও খেলোয়াড় নই, তবুও
স্থানীয় বেশ কয়েকটি ক্রীড়া সংগঠনকে উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করি আর কি। এভাবেই সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে নিজেকে জড়িয়ে রেখে নিজের মানসিক এবং সামাজিক দায়বদ্ধতা নিজেকে উৎসর্গ করার জন্য নিজেকে নিবেদিত রাখার চেষ্টা করছি। খুবই ভালো উদ্যোগ। মানে আপনি একজন ক্রীড়াবিদ না হয়েও যে খেলোয়াড়দের যে উৎসাহ দিচ্ছেন, এটা বড় উদ্যোগ। এবং আমরা জানি যে এখন চারপাশে মাদকের যে আখড়া বা আগ্রাসন, সেগুলো কিন্তু নির্মূল করে এই খেলাধুলাগুলো। তো আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে অনেক সময় দিয়েছেন। ছোট্ট করে যদি একটু নতুন প্রজন্মের জন্য কোনো দর্শন বা কিছু বলতে চান। নতুন প্রজন্মই আমাদের সকল কর্মকাণ্ডের শেষ গন্তব্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা। তো নতুন প্রজন্মের প্রতি আমাদের অনুরোধ, দেশকে ভালোবাসতে হবে, নিজের বিশ্বাস আস্থা পরিবারের প্রতি রাখতে হবে। পরিবারের প্রতি যদি মর্যাদা না দিই, পরিবারকে যদি আমরা ভালো না বাসি, তাহলে আমরা নিজেকেও ভালোবাসতে পারবো না, দেশকেও ভালোবাসতে পারবো না। সকল কিছুর ঊর্ধ্বে দেশপ্রেম। দেশপ্রেমই আমাদের নিজেদেরকে শুদ্ধ করতে পারে এবং দেশকে আধুনিক বাংলাদেশ হিসাবে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখার প্রেরণা সৃষ্টি করতে পারে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রজন্মের দায়িত্ব অনেক। আমরা আশা করি নতুন যে প্রজন্ম, যাকে আমরা জেন জে হিসাবে চিনে থাকি, সেই জেন জির প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এরাই পারবে বাংলাদেশকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। শুধু প্রয়োজন দেশপ্রেম, পারিবারিক মর্যাদাবোধ, শ্রদ্ধাবোধ। এটুকু আমি নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা করি। যদি তারা শ্রদ্ধাবোধের চর্চাটা আরো বেশি গাঢ় করে, তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে। আমরা আপনার একটি কবিতা শুনতে শুনতে বাড়ি যাব। তার আগে আমি বিদায় নিয়ে নিই জিয়া সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, তার কবিতা শুনব। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি নাসরিন গীতি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ, এবং আগামীতেও দেখা হবে, কথা হবে। আপনাদের জন্য শুভকামনা। সাদা কালোর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা। কবিতা পাঠ করছি আমি আমার প্রথম কাব্যগ্রন্থ নিষিদ্ধ কবিতা থেকে, যেটা 1986 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। আমার কবিতার নাম বাংলাদেশ নামক বদ্বীপে। যেন বাংলাদেশ নামক একটি বদ্বীপে নির্বাসিত আমরা, কয়েদখানায় অধিকার নেই কথা বলার, সংবাদপত্রের, ভোটের, লেবেল আটা স্বাধীনতার। তবুও তোমরা কেউ কেউ আসতে চাইবে না, পেটের ক্ষুধা মিটবে না বলে, কিন্তু আসতেই হবে তোমাদের। গ্যাস্ট্রিক, আলসার, দুর্বল দৃষ্টি নিয়ে, পেটের ক্ষুধা নিয়ে, দু চোখের স্বচ্ছ জল মুছে তোমাদের একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়তেই হবে। মনে রেখো, ভয়কে দূরে ঠেলে সাহসে এগিয়ে না গেলে কখনো কিছুই হবে না। এ হতাশা থেকে মুক্তি পেতেই হবে তোমাদের। তোমরা কেউ কেউ আসতে চাইবে না, কিন্তু আসতেই হবে তোমাদের বাংলাদেশ নামক বদ্বীপে। স্মৃতির পাতায় কত গল্প এঁকে, শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু